ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। একটা ট্যাটু, একটা নাম, আর মাত্র কয়েক সেকেন্ডের নীরবতা। দর্শক বন্ধুরা, কখনো কি এমন হতে পারে একজন মানুষ নিজের অতীত ভুলে যায় কিন্তু তার শরীর ভুলে না? কারণ স্মৃতি হারিয়ে যেতে পারে কিন্তু শরীরে খোদাই হয়ে থাকা সত্য কখনো মুছে যায় না। ভাবুন তো, একজন মেয়ে তার জীবনের সব প্রমাণ নিয়ে এসে দাঁড়িয়েছে সেই মানুষটির সামনে যাকে সে নিজের স্বামী বলে দাবি করছে, কিন্তু সেই মানুষটি তাকে একদমই চিনতে পারছে না। অথচ তার হাতে রয়েছে সেই মেয়ের নামের ট্যাটু, তাদের ভালোবাসার এক অমলিন স্মৃতি। এদিকে বাড়ির সবাই এমন এক সত্য লুকিয়ে রেখেছে যা প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, অনেক মানুষের জীবন এক মুহূর্তে বদলে যাবে। আজকের পর্বে আমরা দেখব একটি ট্যাটু কিভাবে একজন মানুষের অতীতকে প্রশ্নবিদ্ধ করে, কিভাবে একটি সত্য প্রকাশের আগে পুরো পরিবার ভেঙে পড়ার উপক্রম হয়, আর কেন শেহজাদ প্রথমবারের মতো নিজের পরিচয় নিয়েই সন্দেহ করতে শুরু করে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের পর্বের বিস্তারিত এক্সপ্লেন। গত পর্বের শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম ঋতু শেষ চেষ্টা হিসাবে শেহজাদের হাতে নিজের নামের ট্যাটুটি দেখিয়ে দেয়। প্রথমে শেহজাদ নিজেকে গোলাম মানতে অস্বীকার করলেও সেই ট্যাটু দেখার পর তার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়, যেন তার মনের ভেতরে চাপা পড়ে থাকা কোনো স্মৃতি জেগে উঠতে চাইছে। কিন্তু ঠিক তখনই দৃশ্যটি শেষ হয়ে যায় এবং দর্শকদের মনে রেখে যায় অসংখ্য প্রশ্ন। আজকের পর্ব শুরু হচ্ছে সেই জায়গা থেকে। রেস্টুরেন্টের ভেতরে চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ঋতুর চোখে তখন কান্না আর শেহজাদের চোখে স্পষ্ট বিভ্রান্তি। ঋতু শান্ত গলায় বলে, দেখো, এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেহজাদ যেন নিজেকেই হারিয়ে ফেলে। সে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে, তার কপালে ঘাম জমে যায়। তারপর অবাক হয়ে বলে, এটা এটা কোথা থেকে আসলো? এই সংলাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথমবারের মতো শেহজাদ স্বীকার করে যে এই ট্যাটুর কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এরপর সে মাথায় হাত দিয়ে বলে, আমার সত্যিই কিছু মনে নেই, কিছুই মনে নেই। এই মুহূর্তে দর্শক বুঝতে পারে সে অভিনয় করছে না, বরং সত্যিই সে নিজের অতীত সম্পর্কে অন্ধকারে আছে। ঋতু বুঝতে পারে শুধু ট্যাটু দেখিয়ে হবে না। সে শেহজাদের দিকে তাকিয়ে বলে, চলো, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোমার সব মনে পড়ে যাবে। শেহজাদ কিছুক্ষণ দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়। দুজন গাড়িতে উঠে চলে যায় সেই পুরনো জায়গায় যেখানে একসময় গোলাম নিজের হাতে ঋতুর নাম ট্যাটু করিয়েছিল। জায়গাটিতে পৌঁছানোর পর ঋতু চারদিকে তাকিয়ে আবেগে ভেঙে পড়ে। সে ধীরে ধীরে বলে, গোলাম, এই জায়গাটা চিনতে পারছো? তারপর মাটির একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলে, এইখানেই তুমি বসেছিলে, এখানেই নিজের হাতে আমার নাম লিখিয়েছিলে। ক্যামেরা ধীরে ধীরে শেহজাদের মুখের দিকে জুম করে। সে চারদিকে তাকায়। জায়গাটা তার পরিচিত মনে হলেও পুরো ঘটনাটা মনে করতে পারে না। সে মাথা নেড়ে শুধু বলে, না, কিছুই মনে পড়ছে না। এই দৃশ্যে পরিচালক দেখাতে চেয়েছেন মানুষের অবচেতন মনে অনেক স্মৃতি থেকে যায়, কিন্তু সেগুলো সবসময় সহজে ফিরে আসে না। ঋতু এবার আর একটি বড় সিদ্ধান্ত নেয়। সে সেই ট্যাটু শিল্পীকে ডেকে আনে যিনি নিজের হাতে শেহজাদের হাতে এই ট্যাটুটি এঁকেছিলেন। লোকটি সামনে এসেই অবাক হয়ে বলে, আরে দিদি, কি বলছেন? দাদাকে চিনব না? মাত্র কয়েকদিন আগেই তো ওনাকে নিয়ে এসেছিলেন, আমি নিজে এই ট্যাটু করেছি। এই কথাটা শুনেই শুধু ঋতু নয়, শেহজাদও সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, কারণ এবার একজন তৃতীয় ব্যক্তি প্রমাণ করে দিল এই ট্যাটু কোনো কাকতালীয় ঘটনা নয়। শেহজাদ নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। তার মনে একের পর এক প্রশ্ন জন্ম নিতে থাকে। সে ধীরে ধীরে বলে, আমি যদি গোলাম না হই তাহলে আমার হাতে এই ট্যাটু এলো কিভাবে? আবার নিজের মনেই বলে, আমার জীবনের সব কিছু মনে আছে, কিন্তু মাঝখানে যেন একটা বড় অংশ নেই। এই সংলাপটি পুরো নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ সংলাপ, কারণ এখান থেকেই শুরু হয় তার নিজের পরিচয় নিয়ে সন্দেহ। ঋতু এবার আর রাগ করে না। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু সত্যটা মনে করার চেষ্টা করো। তারপর আরও বলে, তুমি যদি সত্যি গোলাম না হও তাহলে আমি নিজেই চলে যাব, কিন্তু যদি তুমি গোলাম হও তাহলে আর আমাকে দূরে সরিয়ে দিও না। এই দৃশ্যে পরিচালক খুব সুন্দরভাবে দেখিয়েছেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবাসা শুধু সত্যের অপেক্ষা করতে জানে। অনেকক্ষণ নীরব থাকার পর শেহজাদ ধীরে ধীরে বলে, আমাকে একটু সময় দাও। সে আরও বলে, আমি এখন কাউকে মিথ্যা আশা দিতে চাই না,
কিন্তু দর্শক বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শেহজাদ যখন বাড়িতে ফিরবে তখন তার মাথায় ঘুরতে থাকবে একটাই প্রশ্ন, আমার জীবনের মাঝখানের 6 মাস কোথায় গেল? সে আর চুপ করে থাকবে না, সরাসরি নিজের মা এবং ফাতিমার সামনে দাঁড়িয়ে জানতে চাইবে, গুলিবিদ্ধ হওয়ার পর আমি কতদিন হাসপাতালে ছিলাম? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বহুদিন ধরে লুকিয়ে রাখা এমন এক সত্য প্রকাশের দ্বার খুলে যাবে যা শুনে শুধু শেহজাদ নয়, দর্শকরাও সম্পূর্ণ হতবাক হয়ে যাবেন। ঘরে ঢুকেই শেহজাদ আর কোনো ভূমিকা করে না, কাঁপা গলায় সে প্রশ্ন করে, মা, আমি গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক কতদিন হাসপাতালে ছিলাম? প্রশ্নটা শুনেই মায়ের মুখের রং বদলে যায়। তিনি বুঝতে পারেন এতদিন ধরে যেটা লুকিয়ে রাখা হয়েছে সেই সত্য আজ আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। তিনি নিজেকে সামলে নিয়ে বলেন, 2 দিন, তুমি মাত্র 2 দিন হাসপাতালে ছিলে। কিন্তু এই উত্তর শুনে শেহজাদের সন্দেহ আরো বেড়ে যায়। সে নিজের হাতের ট্যাটুর দিকে তাকিয়ে বলে, তাহলে এই ট্যাটু কোথা থেকে এলো? জুলাই মাসটা কোথায় গেল? ওই মেয়েটা আমাকে বারবার গোলাম বলে ডাকছে কেন? প্রতিটি প্রশ্ন যেন ঘরের নীরবতা আরো ভারী করে তোলে। শেহজাদের এই প্রশ্ন শুনে ফাতিমা আর স্থির থাকতে পারে না। সে বারবার মায়ের দিকে তাকায়, কারণ সে জানে এই সত্য প্রকাশ পেলে তার নিজের জীবনও সম্পূর্ণ বদলে যাবে। তার বুকের ভেতর শুধু একটাই ভয়, যদি শেহজাদ সবকিছু মনে করে ফেলে। কারণ তখন সে জানবে স্মৃতিশক্তি হারানোর সময় সে কাকে বিয়ে করেছিল, কেন করেছিল, আর এখন তার আসল পরিচয় কি। ফাতিমা ধীরে ধীরে বলে, এখন এসব বলা ঠিক হবে না। কিন্তু এবার শেহজাদ আর থামে না। সে উচ্চস্বরে বলে, আজ আমাকে সব জানতে হবে। অবশেষে শেহজাদের মা গভীর নিঃশ্বাস নিয়ে সত্য বলা শুরু করেন। তিনি বলেন, প্রথম হামলার পর পুরো পরিবার ভেবেছিল শেহজাদ মারা গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 3 মাস ধরে তারা পাগলের মতো ছেলেকে খুঁজেছেন, প্রতিটি হাসপাতাল, প্রতিটি থানায়, প্রতিটি পরিচিত মানুষের কাছে, কিন্তু কোথাও কোনো খোঁজ ছিল না। এই সময় পরিচালক খুব আবেগের সঙ্গে দেখিয়েছেন, একজন মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতেন, হয়তো আজ ছেলে ফিরে আসবে। কিন্তু দিন কেটে গেছে, মাস কেটে গেছে, তবুও সে আসেনি। হঠাৎ একদিন রাস্তায় তারা একজন মানুষকে দেখতে পান, দেখতে অবিকল শেহজাদের মতো। কিন্তু কাছে গিয়ে বুঝলেন সে তাদের কাউকেই চিনতে পারছে না। তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে। সে নিজের নামও জানে না, নিজের পরিবারও জানে না, এমনকি নিজের অতীতও মনে নেই। ঠিক এই সময় থেকেই শুরু হয় তার নতুন জীবন, যে জীবনকে সবাই চিনেছে গোলাম নামে। এই মুহূর্তে পরিচালক দর্শকদের সামনে সবচেয়ে বড় ধাক্কাটা দেন, কারণ এতদিন ধরে যাকে আলাদা 2 জন মানুষ মনে হচ্ছিল, আসলে তারা একজনই। মা বলতে থাকেন, আহত অবস্থায় কিছু মানুষ তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে সে আশ্রয় পায় মির্জা বাড়িতে। সেখানে একজন সাধারণ কাজের মানুষ হিসেবেই সে দিন কাটাতে শুরু করে। কারোর প্রতি কোনো অহংকার নেই, কোনো বড়লোকি ভাব নেই, কারণ সে নিজেই জানতো না সে কে। ধীরে ধীরে সেখানকার সবার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়, মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, আর সেখানেই শুরু হয় নতুন অধ্যায়। মা বলেন, সেই সময়ই ভাগ্যের খেলায় ঋতুর সঙ্গে তার পরিচয় হয়। দুজনের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়, তারপর একসময় বিয়েও হয়ে যায়। এই কথাটা শুনে শেহজাদ যেন পাথর হয়ে যায়। সে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ তার সামনে এখন এমন এক বাস্তবতা দাঁড়িয়ে আছে যেটা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। মা এরপর আরো বড় সত্য জানান। তিনি বলেন, 6 মাস সবকিছু ঠিকঠাক চলছিল। ঠিক তখনই আবার দাউদ খানের লোকজন হামলা চালায়। সেই হামলায় আবার গুরুতর আহত হয় শেহজাদ, আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এবার অলৌকিক একটা ঘটনা ঘটে। শরীর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসে তার পুরনো স্মৃতি। সে আবার মনে করতে শুরু করে সে আসলে শেহজাদ চৌধুরী। কিন্তু যে 6 মাস সে গুলাম হয়ে বেঁচেছিল, সেই পুরো সময়টাই তার স্মৃতি থেকে মুছে যায়। সব কথা শোনার পর শেহজাদ অবিশ্বাসের দৃষ্টিতে চারদিকে তাকায়। তার কণ্ঠ কাঁপতে থাকে। সে শুধু একটি প্রশ্ন করে, তার মানে আমি সত্যি আরেকবার বিয়ে করে? ঘরের সবাই চুপ, কারো মুখে কোনো উত্তর নেই। এই নীরবতাই সব উত্তর দিয়ে দেয়। শেহজাদ ধীরে ধীরে সোফায় বসে পড়ে। তার চোখে স্পষ্ট আতঙ্ক, কারণ সে বুঝতে পারে তার জীবনের 6 মাস সে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আর সেই হারিয়ে যাওয়া 6 মাসেই ঘটে গেছে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। দর্শক বন্ধুরা, এই অংশে পরিচালক অসাধারণ একটি বিষয় দেখিয়েছেন। এখানে ভিলেন কোনো মানুষ নয়, এখানে ভিলেন হচ্ছে হারিয়ে যাওয়া স্মৃতি। কারণ স্মৃতি হারানোর কারণেই একজন মানুষ 2টি আলাদা জীবন বেঁচেছে, একটি জীবন শেহজাদ হিসেবে, আর একটি জীবন গোলাম হিসেবে। এখন প্রশ্ন হলো, এই 2 জীবনের মধ্যে সে কাকে বেছে নেবে?
কিন্তু এখানেই শেষ নয়। এদিকে ঋতু ও তার বাবাকে সব সত্য জানিয়ে দেয়। অন্যদিকে ফাতিমা ভয়ে কাঁপতে থাকে যদি শেহজাদ তাকে ছেড়ে দেয়। আর ঠিক এই সময়ই আসে একটি ফোন কল, যে ফোন কল জানিয়ে দেয় যে মেয়েটির বিয়ের দায়িত্ব নিয়েছিল শেহজাদ, সে আর পিছে নেই। কেন আত্মহত্যা করলো সেই মেয়েটি? 5 লাখ টাকার চেক থাকা সত্ত্বেও কিভাবে ভেঙে গেল বিয়ে? আর এই ঘটনার সঙ্গে ব্যাংকের কি সম্পর্ক? দর্শক বন্ধুরা, শেহজাদের বাড়িতে বহুদিনের লুকিয়ে থাকা সত্য প্রকাশ পাওয়ার পর গল্প এবার আবার ফিরে আসে ঋতুর বাড়িতে। ঋতু তখনও পুরোপুরি ভেঙে পড়ে আছে, তার চোখে জল, মুখে হতাশা, কারণ সে এখন নিশ্চিত গোলাম আর শেহজাদ আলাদা কেউ নয়, একই মানুষ। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো, যে মানুষটা তাকে ভালোবেসে বিয়ে করেছিল সেই মানুষটার আজ তাদের 6 মাসের একটাও স্মৃতি নেই। ঋতুর বাবা ধীরে ধীরে মেয়ের পাশে এসে বসেন। তিনি শান্ত কণ্ঠে বলেন, মা, শেহজাদ কি তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? ঋতু মাথা নিচু করে উত্তর দেয়, না বাবা, ও এখনো আমাকে চিনতে পারেনি। আমি সব প্রমাণ দেখিয়েছি, আমাদের বিয়ের কথা বলেছি, হাতে থাকা ট্যাটুর কথাও বলেছি। তবু ওর ওই 6 মাসের কিছুই মনে নেই। এই কথাটা বলতে বলতেই আবার কেঁদে ফেলে ঋতু। ঋতুর বাবা কিছুক্ষণ চুপচাপ থাকেন, তারপর প্রশ্ন করেন, তাহলে এখনো কাকে নিজের স্ত্রী মনে করছে, তোকে নাকি ফাতেমাকে? এই প্রশ্নে ঘরের পরিবেশ আবারও ভারী হয়ে ওঠে। ঋতু ধীরে ধীরে বলে, ফাতিমা তো ওর প্রথম স্ত্রী। কিন্তু ঠিক তখনই ঘরে থাকা আরেকজন আপত্তি জানায়। সে বলে, না, ব্যাপারটা এত সহজ না। এরপর শুরু হয় আরেকটি জটিল সত্যের ব্যাখ্যা। পরিবারের একজন জানায়, রিশাদ শুরু থেকেই পুরো ঘটনাটা জানত। সে ইচ্ছা করেই ফাতিমাকে ভুল বুঝিয়েছিল। সে বলেছিল শেহজাদ নাকি আর কখনো ফিরবে না, সে নাকি ফাতিমাকে ছেড়ে দিয়েছে, তাই নতুন জীবন শুরু করাই ভালো। এই সুযোগটাই কাজে লাগায় রিশাদ। সে ফাতিমার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে তাকে বিয়ে করে। এই সত্য শুনে ঋতুর বাবা প্রচণ্ড রেগে যান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, টাকার লোভে তুই একজন অসহায় নারীর জীবন নিয়ে খেলেছিস। রিশাদ নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও কেউ তার কথা বিশ্বাস করে না। এই দৃশ্যেই পরিচালক দেখিয়েছেন লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। অন্যদিকে ফাতেমার অবস্থা আরও খারাপ। সে নিজের শাশুড়ির কাছে কাঁদতে কাঁদতে বলে, মা, যদি শেহজাদ সব জেনে যায় তাহলে আমার কি হবে? তার কণ্ঠে তখন শুধু ভয়। সে জানে একবার সত্য পুরোপুরি প্রকাশ পেলে তার সংসার ভেঙে যেতে পারে। শাশুড়ি তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, এখন কোনো সিদ্ধান্তে পৌঁছাস না, সময়ই সব ঠিক করবে। কিন্তু ফাতিমার চোখের ভয় কিছুতেই কমে না। ঠিক তখনই শেহজাদের ফোন বেজে ওঠে। অফিসের একজন কর্মচারী ফোন করে জানায়, স্যার, মনে আছে যে মেয়ের বিয়ের জন্য আপনি 5 লাখ টাকার চেক দিয়েছিলেন? আজ তার বিয়ে ছিল। শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে বলে, আজ যেতে পারবো না, ওদের বলে দাও আমি পরে দেখা করব। কিন্তু ওপাশ থেকে যে উত্তর আসে সেটা শুনে শেহজাদের মুখের রং এক মুহূর্তেই বদলে যায়। লোকটি কাঁপা গলায় বলে, স্যার, বিয়ে আর হবে না, মেয়েটা কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে। এই খবর শুনেই শেহজাদের মাথার ভেতরে যেন বিস্ফোরণ ঘটে। তার কানে বারবার ভেসে আসে, ভাই, কিন্তু তুমি আসবা তো? আমি অপেক্ষা করব, অবশ্যই আসবো, আমার বোনের বিয়ে বলে কথা। একটার পর একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। রাস্তার সেই অসহায় মেয়ে, বাবার কান্না, নিজের হাতে লেখা 5 লাখ টাকার চেক, সবকিছু। শেহজাদ আর এক মুহূর্তও দেরি করে না। সে চিৎকার করে বলে, গাড়ি ঘোরাও এখনই। গাড়ি দ্রুত ছুটে যায় সেই গ্রামে। কিন্তু সেখানে পৌঁছে শেহজাদ যা দেখে তা ভাষায় প্রকাশ করা কঠিন। যে বাড়িতে আজ আলো জ্বলার কথা ছিল সেই বাড়িতে আজ কান্নার শব্দ। বিয়ের সাজসজ্জা এখনো ঝুলছে, কিন্তু চারপাশে উৎসবের বদলে শোকের পরিবেশ। মেয়েটির বাবা মাটিতে বসে বুক চাপড়ে কাঁদছেন। শেহজাদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? কাঁদতে কাঁদতে বাবা পুরো ঘটনাটা বলতে শুরু করেন। তিনি জানান, শেহজাদের দেওয়া চেক ভাঙিয়ে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল। সেই টাকাই বিয়ের দিন কনের পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু বরপক্ষ টাকা গুনে দেখে বেশিরভাগ নোটই জাল। তারা সবাইকে সামনে এনে অপমান করতে শুরু করে, মেয়ের বাবাকে থাপ্পড় পর্যন্ত মারে। বিয়ে ভেঙে যায়। আর এই অপমান সহ্য করতে না পেরে গাড়ি দ্রুত ছুটে যায় সেই গ্রামে। কিন্তু সেখানে পৌঁছে শেহজাদ যা দেখে তা ভাষায় প্রকাশ করা কঠিন। যে বাড়িতে আজ আলো জ্বলার কথা ছিল সেই বাড়িতে আজ কান্নার শব্দ। বিয়ের সাজসজ্জা এখনো ঝুলছে, কিন্তু চারপাশে উৎসবের বদলে শোকের পরিবেশ। মেয়েটির বাবা মাটিতে বসে বুক চাপড়ে কাঁদছেন। শেহজাদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো?
কাঁদতে কাঁদতে বাবা পুরো ঘটনাটা বলতে শুরু করেন। তিনি জানান শেহজাদের দেওয়া চেক ভাঙিয়ে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল, সেই টাকাই বিয়ের দিন কনের পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু বরপক্ষ টাকা গুনে দেখে বেশিরভাগ নোটই জাল। তারা সবাইকে সামনে এনে অপমান করতে শুরু করে, মেয়ের বাবাকে থাপ্পড় পর্যন্ত মারে। বিয়ে ভেঙে যায়। আর এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি নিজের জীবন শেষ করে দেয়। এই কথা শুনে শেহজাদ একেবারে নিশ্চুপ হয়ে যায়। তার চোখে স্পষ্ট অপরাধবোধ। সে নিজের মনে বলতে থাকে, আমি তো সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহায্যই কেন তাদের সর্বনাশের কারণ হয়ে গেল। মেয়েটির ছোট ভাই এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলে, আপনি তো আমার বোনকে নিজের বোন বলেছিলেন, তাহলে এই বিচার কে করবে? এই প্রশ্নের কোনো উত্তর শেহজাদের কাছে নেই। সে শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। দর্শক বন্ধুরা, এই অংশটি পুরো এপিসোডের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। পরিচালক এখানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দিয়েছেন। শেহজাদের উদ্দেশ্য ছিল একজন অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, কিন্তু একটি বড় প্রতিষ্ঠানের অবহেলা এবং জাল টাকার কারণে একটি নির্দোষ প্রাণ হারিয়ে গেল। এখানে শুধু একটি পরিবারের স্বপ্ন ভাঙেনি, একজন বাবার শেষ আশাটাও শেষ হয়ে গেছে। কিন্তু আমি দেরি করে ফেলেছি। এই দেরির শাস্তি যারা দিয়েছে তাদের আমি ছেড়ে দেব না। এই সংলাপের মধ্য দিয়েই পরিচালক দেখিয়ে দেন, এবার আবেগ নয়, শুরু হতে যাচ্ছে ন্যায় বিচারের লড়াই। শেহজাদ উচ্চস্বরে বলে ওঠে, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, কেউ কোনো শব্দ করবেন না। মুহূর্তের মধ্যে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে যায়। কেউ কেউ ভয়ে ভাবতে শুরু করে ডাকাত পড়েছে নাকি। একজন নিরাপত্তারক্ষী এগিয়ে আসতেই শেহজাদ তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি ডাকাতি করতে আসিনি, আমি আমার বোনের মৃত্যুর বিচার চাইতে এসেছি। এই একটি সংলাপেই পুরো পরিবেশ বদলে যায়। কিছুক্ষণ পর ব্যাংক ম্যানেজার নিজের কেবিন থেকে বেরিয়ে আসেন। তিনি শান্তভাবে জানতে চান, স্যার কি হয়েছে? শেহজাদ টেবিলের ওপর জাল নোট ছুড়ে দিয়ে বলে, এগুলো কি তোমাদের ব্যাংক থেকে দেওয়া হয়েছে? ম্যানেজার প্রথমে হতভম্ব হয়ে যান। তিনি নোটগুলো হাতে নিয়ে পরীক্ষা করেন, তারপর বলেন, বিষয়টা তদন্ত করতে হবে। এই উত্তর শুনেই শেহজাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে গর্জে ওঠে, তদন্ত পরে হবে, আগে বলো এই জাল টাকা মানুষের হাতে গেল কিভাবে? ব্যাংকের এক কর্মকর্তা সামনে এসে বলেন, স্যার আমরা তো গ্রাহককে সবসময় বলি টাকা নেওয়ার সময় ভালোভাবে দেখে নিতে। এই কথাটা শুনেই শেহজাদ ক্ষোভে ফেটে পড়ে। সে চারদিকে তাকিয়ে বলে, গ্রামের একজন সাধারণ মানুষ 1000 টাকার নোট প্রতিদিন হাতে নেয় না, সে কিভাবে বুঝবে কোনটা আসল আর কোনটা জাল? কর্মকর্তা আবারও নিয়মের কথা বলতে শুরু করেন। তিনি দেয়ালে টাঙানো একটি নোটিশ দেখিয়ে বলেন, এখানে তো স্পষ্ট লেখা আছে টাকা বুঝে নিন। এই কথার পর আর নিজেকে ধরে রাখতে পারে না শেহজাদ। সে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই নিয়ম কি শুধু গরিব মানুষের জন্য? তোমরা ভুল করবে আর তার শাস্তি দেবে একজন অসহায় বাবা মা? কি একটা মেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে, এখনো তোমরা নিয়মের কথা বলছো? ব্যাংকের ভেতরে উপস্থিত সবাই চুপ হয়ে যায়। কেউ কোনো উত্তর দিতে পারে না, কারণ শেহজাদের প্রতিটি প্রশ্নের ভেতরেই ছিল বাস্তবতার কঠিন সত্য। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এগিয়ে আসেন। তারা বারবার বলতে থাকেন, স্যার আমরা দুঃখিত, যদি কোনো ভুল হয়ে থাকে আমরা সেটার দায় নেব, আপনি যা বলবেন আমরা তাই করব। কিন্তু শেহজাদের চোখে তখন শুধু সেই অসহায় মেয়েটির মুখ ভাসছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শেহজাদ ধীরে ধীরে বলে, তোমরা জানতে চাও আমি কি চাই? সবাই একসঙ্গে মাথা নাড়ে। তখন শেহজাদ চোখ ভিজে যাওয়া কণ্ঠে বলে, আমার বোনের জীবন ফেরত চাই। এই একটি সংলাপই পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে যায়। কারো চোখে চোখ রাখার সাহস থাকে না, কারণ সবাই বুঝে যায় কিছু ক্ষতি এমন হয় যা কোনো টাকা দিয়ে পূরণ করা যায় না। দর্শক বন্ধুরা, আমার মতে এই অংশটি পুরো নাটকের অন্যতম শক্তিশালী দৃশ্য। এখানে শেহজাদ অস্ত্র দিয়ে নয়, যুক্তি আর ন্যায় বোধ দিয়ে লড়াই করেছে। পরিচালক দেখাতে চেয়েছেন একটি প্রতিষ্ঠানের সামান্য অবহেলাও সাধারণ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আর ন্যায় বিচার চাইতে হলে কখনো কখনো ক্ষমতাবান মানুষেরও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ব্যাংকে এই ঘটনার পর বিষয়টি আরো বড় মোড় নেবে। জাল টাকার উৎস খুঁজতে গিয়ে সামনে আসবে নতুন তথ্য। অন্যদিকে শেহজাদের আচরণে তার পুরনো স্মৃতির আরও কিছু অংশ জেগে উঠতে শুরু করবে। আর ঠিক সেই সময়েই ফাতেমা জানতে পারবে শেহজাদ হয়তো খুব শিগগিরই তার হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি ফিরে পেতে চলেছে। স্মৃতি সত্যিই ফিরে আসবে নাকি নতুন কোনো ষড়যন্ত্র?
আবার সবকিছু বদলে দেবে? এসব নিয়েই শুরু হবে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ তারা বুঝে গেছে বিষয়টি আর শুধু জাল টাকার অভিযোগ নয়, একটি নিরপরাধ মেয়ের মৃত্যুর বিচার এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে। ম্যানেজার ধীরে ধীরে শেহজাদের সামনে এগিয়ে এসে বলেন, স্যার, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি, আপনি একটু শান্ত হন। পুরো বিষয়টা আমরা তদন্ত করব। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা থাকে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু শেহজাদ এবারও শান্ত হয় না। সে দৃঢ় গলায় বলে, তদন্তের নামে যদি আবার সময় নষ্ট করেন, তাহলে আরেকটা পরিবার শেষ হয়ে যাবে। আমি রিপোর্ট না, ফলাফল দেখতে চাই। শেহজাদ এবার সরাসরি ব্যাংক ম্যানেজারকে বলেন, যেদিন আমার দেওয়া চেক ভাঙানো হয়েছে সেদিনের সব সিসিটিভি ফুটেজ এখনই বের করুন। আমি দেখতে চাই কিভাবে এই টাকা কাউন্ট করা হয়েছে। ম্যানেজার কিছুটা অস্বস্তিতে পড়ে যান। তিনি বলেন, স্যার, এসব ফুটেজ বের করতে কিছু নিয়ম আছে। কিন্তু শেহজাদ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, একটা মেয়ের জীবন শেষ হয়ে গেছে, এখন নিয়মের আড়ালে লুকাবেন না। ব্যাংকের ভেতরে উপস্থিত মানুষজনও এবার শেহজাদের কথার সঙ্গে একমত হতে শুরু করে। ব্যাংকে থাকা কয়েকজন গ্রাহকও সামনে এগিয়ে আসেন। একজন বয়স্ক ব্যক্তি বলেন, স্যার ঠিকই বলছেন, আমরা সাধারণ মানুষ ব্যাংকে বিশ্বাস করেই টাকা নিই। যদি ব্যাংকের টাকাই নিরাপদ না হয়, তাহলে আমরা কোথায় যাব? আর একজন বলেন, আজ ওই মেয়েটার সঙ্গে হয়েছে, কাল আমাদের সঙ্গেও হতে পারে। এই কথাগুলো শুনে ব্যাংক কর্তৃপক্ষের ওপর চাপ আরও বেড়ে যায়। শেহজাদ সবার দিকে তাকিয়ে বলেন, আজ আমি শুধু নিজের জন্য আসিনি, আমি সেই সব মানুষের জন্য দাঁড়িয়েছি যারা ভয়ে বা লজ্জায় কখনো প্রতিবাদ করতে পারে না। তারই বক্তব্য শুনে ব্যাংকের ভিতরে থাকা অনেকেই হাততালি দিতে শুরু করে। পরিচালক এই দৃশ্যের মাধ্যমে দেখাতে চেয়েছেন, একজন মানুষ যখন সত্যের পক্ষে দাঁড়ায়, তখন ধীরে ধীরে অন্যরাও তার পাশে এসে দাঁড়ায়। গল্প এবার আবার শেহজাদের বাড়িতে ফিরে আসে। ফাতেমা বারবার ফোন করার চেষ্টা করছে, কিন্তু শেহজাদ কোনো ফোনই ধরছে না। তার অস্থিরতা ক্রমেই বাড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে শাশুড়িকে বলে, মা, আমার খুব ভয় লাগছে। ও কি সব জেনে গেল? যদি ও ঋতুকে এই বাড়িতে নিয়ে আসে, তাহলে আমি কোথায় যাব? শাশুড়ি তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, এখন কোনো সিদ্ধান্তে পৌঁছাস না। শেহজাদ নিজেও মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ফাতেমার চোখের জল থামে না। অন্যদিকে ঋতুও চুপচাপ বসে আছে। শেহজাদ তাকে বলেছিল, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ভেবেই তোমাকে জানাবো। এই কথাটাই এখন বারবার তার কানে বাজছে। ঋতু নিজের বাবাকে বলে, আমি জানি ও একদিন না একদিন সত্যিটা বুঝবে, আমি শুধু সেই দিনের অপেক্ষা করছি। বাবা মেয়ের মাথায় হাত রেখে বলেন, সময় কখনো কখনো এমন সত্য সামনে নিয়ে আসে যেটা জোর করে আনা যায় না। এদিকে ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে ওঠার পর হঠাৎ শেহজাদের মাথায় তীব্র ব্যথা শুরু হয়। একটার পর একটা অস্পষ্ট দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। ঋতুর মুখ, তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত, নিজের হাতে করা ট্যাটু, আর একটি কণ্ঠ, গোলাম, তুমি আমাকে ভুলে যেও না। শেহজাদ দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। সে নিজেই বিড়বিড় করে বলে, কেন কেন এইসব ছবি বারবার আমার সামনে আসছে? সাফিজ সাহেব উদ্বিগ্ন হয়ে বলেন, স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু শেহজাদ কোনো উত্তর দেয় না। সে শুধু দূরে কোথাও তাকিয়ে থাকে। দর্শক বন্ধুরা, এই অংশে পরিচালক একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। প্রথমত, শেহজাদ এখন শুধু একজন ব্যবসায়ী নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষের ভূমিকায় দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, তার হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে। অর্থাৎ সামনে গল্প আরও আবেগ ঘন এবং জটিল হতে চলেছে। আজকের অংশে আমরা দেখলাম শেহজাদ ব্যাংক কর্তৃপক্ষের কাছে কঠোর জবাবদিহি দাবি করে, সিসিটিভি ফুটেজ দেখার কথা তোলে, সাধারণ মানুষও তার পাশে দাঁড়ায়। ফাতেমা ভয়ে অস্থির হয়ে পড়ে। ঋতু ধৈর্য ধরে শেহজাদের সিদ্ধান্তের অপেক্ষা করে। আর সবশেষে শেহজাদের মনে হারিয়ে যাওয়া স্মৃতির নতুন ঝলক দেখা দিতে শুরু করে। পরবর্তী অংশে ঘটনা প্রবাহ আরও নাটকীয় হয়ে উঠবে। ব্যাংকের ঘটনার পর এই বিষয়টি পুলিশের কাছেও পৌঁছাবে। একই সময়ে শেহজাদ এমন একটি সিদ্ধান্তের সামনে দাঁড়াবে যেখানে তাকে নিজের অতীত, বর্তমান এবং দুই পরিবারের ভবিষ্যৎ সব কিছুর মধ্যে একটি পথ বেছে নিতে হবে। ঋতুর অপেক্ষার অবসান কি হবে? ফাতেমার ভয় কি সত্যি প্রমাণিত হবে, নাকি নতুন কোনো রহস্য আবার সব হিসাব পাল্টে দেবে? একটা ভুল, শুধু একটা ভুল, কিন্তু সেই ভুলের মূল্য যদি দিতে হয় একটা নিরীহ মেয়ের জীবন দিয়ে, তাহলে সেটা কি ভুল নাকি অপরাধ? ভাবুন তো, আপনার নিজের হাতে সাহায্য করা একটি মেয়ে, যার মুখে আপনি হাসি ফিরিয়ে দিয়েছিলেন, সেই মেয়েই কয়েক ঘন্টা পর আত্মহত্যা করে। কারণ যে টাকা দিয়ে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেই টাকাই বের হলো জাল টাকা। কিন্তু প্রশ্ন হলো, শেহজাদ কি সত্যি জাল টাকা দিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ষড়যন্ত্র?
আগামী পর্বে আমরা দেখব একজন ভাইয়ের প্রতিশ্রুতি কিভাবে পরিণত হলো আজীবনের অপরাধবোধে। দেখব একটি ব্যাংকের ভেতরে এমন এক বিস্ফোরক পরিস্থিতি যেখানে শেহজাদের একটি সংলাপ পুরো সিস্টেমকে কাঁপিয়ে দেয়। আর এই ঘটনার পর শুরু হবে এমন এক যুদ্ধ যার প্রভাব পড়বে শুধু ব্যাংকে নয়, বরং পুরো গল্পের ভবিষ্যতের ওপর। দর্শক বন্ধুরা, আজকের এই অংশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতে জাল টাকার পেছনে আসল অপরাধী কে, ব্যাংকের অবহেলা নাকি কারো পরিকল্পিত ষড়যন্ত্র। পরের পর্বে আমরা দেখব এই ঘটনার পর শেহজাদ কী সিদ্ধান্ত নেয় এবং কিভাবে এই একটি মৃত্যু পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।